হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা অস্কার ওয়াইল্ডের লেখা গল্প, বিখ্যাত গল্প রাদার দ্য সেলফিশ জায়ান্ট নিয়ে ডিটেলে আলোচনা করব। গল্পটির লাইন বাই লাইন বাংলায় মানে তো জানবই, তার সাথে গল্পটির মধ্যে ইনহারেন্ট রিলিজিয়াস সিগনিফিকেন্স বা খ্রিশ্চান সিগনিফিকেন্স বা গল্পটির এক্সপ্লেনেশনটাও কিন্তু আমরা প্রপারলি বুঝে নেব। তাই তোমরা যারাই দেখছো ক্লাসটি, যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখতে পারো, তাহলে সেলফিশ জায়ান্ট নিয়ে তোমাদের কারোর কোনো ডাউট থাকবে না এবং আই হোপ যে তোমরা গল্পটি এনজয় করবে। আর যদি এনজয় করো তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। তাহলে চলো শুরু করে দেওয়া যাক, আর কথা না বাড়িয়ে অস্কার ওয়াইল্ডের লেখা বিখ্যাত গল্প দ্য সেলফিশ জায়ান্ট। Every afternoon, as they were coming from school, the children used to go and play in the giant's garden. অর্থাৎ প্রত্যেক বিকেলবেলা যখন তারা স্কুল থেকে ফিরত, বাচ্চারা দৈত্যের সেই বাগানে যেত এবং খেলা করত। এই সেন্টেন্সটিতে দেখো ইউজ টু এই মোডাল ভার্বের ব্যবহার হয়ে রয়েছে। ইউজ টু মোডাল ভার্বটা আমরা জেনারেলি কখন ব্যবহার করি না না যখন কোনো অতীতকালের অভ্যাস বা হ্যাবিটের কথা আমরা বোঝাতে চাই, তখন আমরা জেনারেলি ইউজ টু মোডাল ভার্বটিকে আমাদের সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এনিওয়েজ, কন্টিনিউ করা যাক। It was a large, lovely garden with soft green grass. এটা একটা বেশ বড়, খুব সুন্দর বাগান ছিল, সবুজ কোমল ঘাসে ঢাকা। হিয়ার অ্যান্ড দেয়ার ওভার দ্য গ্রাস, ঘাসের মাঝে এখানে ওখানে, স্টুড বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক স্টার্স, দাঁড়িয়ে থাকতো অতি অপূর্ব সুন্দর সুন্দর ফুল, ঠিক তারাদের মতন। And there were 12 peach trees that in the springtime broke out into delicate blossoms of pink and pearl. এবং এই বাগানে ছিল 12টি পিচ ফলের গাছ, যে 12টি পিচ ফলের গাছ থেকে বসন্তকালে অর্থাৎ স্প্রিং টাইমে খুব সুন্দর কোমল গোলাপি এবং মুক্তোর মতন ফুল হতো। অ্যান্ড ইন দ্য অটাম, এবং শরৎকালে বোর রিচ ফ্রুট, এই 12টি পিচ ফলের গাছে অতি উৎকৃষ্ট মানের ফল জন্মাতো। দেখো, গল্পের ইন্ট্রোডাকশনেই আমরা বলেছিলাম যে সেলফিশ জায়ান্ট গল্পের মধ্যে একটি রিলিজিয়াস সিগনিফিকেন্স রয়েছে, একটি খ্রিশ্চিয়ান সিগনিফিকেন্স রয়েছে। সেই খ্রিশ্চিয়ান বা রিলিজিয়াস সিগনিফিকেন্সের প্রথম ইনস্ট্যান্সটা কিন্তু আমরা এই সেন্টেন্সের মাধ্যমে পাচ্ছি, যেটা সেই সিগনিফিকেন্সটা কিন্তু এখানে ইনহেরেন্ট রয়েছে, লুকিয়ে রয়েছে। কোথায় পাচ্ছি না, এখানে যে 12টি পিচ ফলের গাছের কথা মেনশন করা হলো, এই 12টি পিচ ফলের গাছ কিন্তু প্রকৃতপক্ষে জিসাস ক্রাইস্টের অত্যন্ত ঘনিষ্ঠ সেই 12 জন শিষ্য বা ডিসিপলকে মিন করে। Anyways, the birds sat on the trees and sang so sweetly that the children used to stop their games in order to listen to them. পাখিরা গাছপালায় বসে থাকতো এবং এতটাই সুমিষ্ট স্বরে তারা গান গাইতো যে বাচ্চারা তাদের খেলা থামিয়ে দিত তাদের গান শোনবার জন্য। হাউ হ্যাপি উই আর হিয়ার, দে ক্রাইড টু ইচ আদার। তারা একে অপরকে উল্লসিত হয়ে চিৎকার করে বলে উঠত যে আমরা এই বাগানে কি আনন্দেই না আছি। না, এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ, যে সেন্টেন্সের মাধ্যমে একজন স্পিকার জেনারেলি তার নিজের ইমোশন বা প্যাশনের কথা প্রকাশ করেন। আরেকটা কথা যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম, যে অ্যাডভার্বিয়াল ক্লজ বা কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার, যে সেন্টেন্সের ব্যবহার এই গল্পে প্রচুর পরিমাণে রয়েছে, সেটা হচ্ছে সেন্টেন্সে সো এবং দ্যাটের ব্যবহার। দেখো, আমরা প্রথম উদাহরণটা কিন্তু পেয়ে গেছি এই বাক্যতে, অর্থাৎ দ্য বার্ডস স্যাট অন দ্য ট্রিজ অ্যান্ড স্যাং সো সুইটলি, অর্থাৎ পাখিরা এতটাই সুমিষ্ট স্বরে গান গাইতো, দ্যাট দ্য চিলড্রেন, যে বাচ্চারা ইউজ টু স্টপ দেয়ার গেমস, তাদের খেলা থামিয়ে দিত, ইন অর্ডার টু লিসেন টু দেম, তাদের গান শোনবার জন্য। তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ এবং এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের ব্যবহার করা হয়ে রয়েছে। অ্যাডভার্বিয়াল ক্লজ সম্বন্ধে তোমরা কিছু জানতে চাও বা ডিটেলে যদি বুঝতে চাও, তাহলে লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে বা কার্ডের মাধ্যমে ওপরেও দেওয়া থাকবে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। এনিওয়েজ, আমরা কন্টিনিউ করি। ওয়ান ডে দ্য জায়ান্ট কেম ব্যাক, একদিন সেই দৈত্য ফিরে এলো। He had been to visit his friend the Cornish ogre and had stayed with him for 7 years. সে গেছিল তার বন্ধু কর্নিশ অগারের সাথে দেখা করতে এবং তার সাথে সে 7টি বছর থেকে এসছে। কর্নিশ অর্থাৎ কর্নিশ কথাটি এসছে কর্নওয়াল নামক জায়গা থেকে, এবং অগার অর্থাৎ অগার কথাটি মানে আর এক প্রকারের দৈত্য। তাহলে আমাদের সেলফিশ জায়ান্ট বা জায়ান্টের বন্ধুকে না আর এক দৈত্য অগার, সে কোথায় থাকতো না কর্নওয়ালে থাকতো, তার জন্য তার নাম দেওয়া হয়েছে এখানে কর্নিশ অগার। আফটার দ্য 7 years ওয়ার ওভার, 7টি বছর অতিক্রান্ত হয়ে যাবার পরে, হি হ্যাড সেড অল দ্যাট হি হ্যাড টু সে,
তার যা কিছু বলবার ছিল তার বন্ধুকে সব বলা হয়ে গেছিল। ফর হিজ কনভারসেশন ওয়াজ লিমিটেড, কারণ আমাদের এই সেলফিশ জায়ান্টের তো কথোপকথনের বিষয়বস্তু খুবই সীমিত ছিল, তাই নয়? না দেখো, এই লাইনে কিন্তু অস্কার ওয়াইল্ড খুব সুন্দরভাবে সাটললি সেন্স অফ হিউমার বা হিউমারের কথা বলছেন। অর্থাৎ দৈত্যের নাকি তার বন্ধুর সাথে এত অল্প কথা ছিল যে কথা বলতে তার 7টি বছর কিন্তু লেগে গেল। অ্যান্ড হি ডিটারমাইন্ড টু রিটার্ন টু হিজ ওন কাসল। এবং তার বক্তব্য বা তার কথোপকথন শেষ হয়ে যাবার পরে আমাদের দৈত্য বদ্ধপরিকর হলো, ডিটারমাইন্ড হলো সে তার প্রাসাদে ফিরে আসবার জন্য। When he arrived, যখন সে এসে তার প্রাসাদে পৌঁছলো, he saw the children playing in the garden. সে এসে দেখলো যে বাচ্চারা তার বাগানে খেলা করছে। What are you doing here? He cried in a very gruff voice, and the children ran away. বাচ্চাদেরকে দেখতে পেয়ে সে অত্যন্ত কর্কশ গম্ভীর গলায় গ্রাফ ভয়েসে বলে উঠল, চিৎকার করে উঠল যে তোমরা এখানে করছোটা কি? এবং তার এই কণ্ঠস্বর শুনে এবং দৈত্যকে দেখে বাচ্চারা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন, সেড দ্য জায়ান্ট। দৈত্য আরও বলল, আমার বাগান শুধুমাত্র আমারই বাগান। Anyone can understand that. প্রত্যেকের সেটা বুঝে নেওয়া উচিত। And I will allow nobody to play in it but myself. এবং এই আমার বাগানে আমি নিজেকে ছাড়া আর কাউকেই খেলবার অনুমতি দেব না। So he built a high wall all around it and put up a notice board. এই বলে দৈত্য তার বাগানের চারিধারে একটা বেশ বড় উঁচু পাঁচিল নির্মাণ করে দিল এবং সেই পাঁচিলের গায়ে সে একটা নোটিশ বোর্ড ঝুলিয়ে দিল। ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। এবং সেই নোটিশ বোর্ডের গায়ে লেখা রইল, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, অর্থাৎ অনধিকার প্রবেশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ট্রেসপাসার বলতে কাদেরকে বুঝি আমরা? না যারা অনধিকারে কোথাও প্রবেশ করে বা কোনো কাজ করে। এবং প্রসিকিউটেড কথাটি এসছে প্রসিকিউশন থেকে, অর্থাৎ কারুর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা বা লিগাল স্টেপ নেওয়া। অর্থাৎ দৈত্য এই নোটিশ বোর্ড ঝুলিয়ে সকলকে জানিয়ে দিল যে অধিকার ছাড়া বা অনুমতি ছাড়া যদি কেউ তার বাগানে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে দৈত্য লিগাল স্টেপ বা আইনানুগ কোনো ব্যবস্থা নেবে। He was a very selfish giant. সে ছিল বড়ই একজন স্বার্থপর দৈত্য। The poor children had now nowhere to play. সেই অসহায় বাচ্চাদের এখন আর খেলবার কোনো জায়গাই রইল না। They tried to play on the road. তারা রাস্তার ওপরে খেলবার চেষ্টা করলো, but the road was very dusty and full of hard stones. কিন্তু এই রাস্তাঘাটগুলি ছিল ধুলো এবং শক্ত কঠিন পাথরে ভর্তি। And they did not like it. এবং স্বাভাবিকভাবেই বাচ্চাদের এই রাস্তার ওপরে খেলাটা একেবারেই পছন্দ হলো না। They used to wander round the high wall. তারা সেই উঁচু পাঁচিলের চারিধারে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতো। ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। When their lessons were over, তারা উদ্দেশ্যহীনভাবে সেই পাঁচিলের চারধারে ঘুরে বেড়াতো যখন তাদের পড়াশোনা শেষ হয়ে যেত। And talk about the beautiful garden inside. এবং নিজেদের মধ্যে সেই পাঁচিলের ভেতরকার অতি অপূর্ব সুন্দর বাগানটির বিষয়ে গল্প করত। How happy we were there, they said to each other. তারা একে অপরকে বলতো, আমরা এই বাগানে কি আনন্দেই না ছিলাম। দেখো, একটু আগেই এই একই ধরনের সেন্টেন্স আমরা পেয়েছিলাম যেখানে বাচ্চারা বলছিল হাউ হ্যাপি উই আর হিয়ার। অর্থাৎ সেই সেন্টেন্সের মাধ্যমে বাচ্চাদের আনন্দের বহিঃপ্রকাশ হয়েছিল, তাদের এক্সাইটমেন্টের বহিঃপ্রকাশ হয়েছিল। অর্থাৎ তারা বলছিল যে আমরা এই বাগানে কি আনন্দেই না আছি এখন। কিন্তু এখন যে সেন্টেন্সটা আমরা পড়ছি না, সেটি কি বলছে না, হাউ হ্যাপি উই ওয়্যার দেয়ার, আমরা ওখানে বা সেখানে কি আনন্দেই না ছিলাম। তাহলে এই সেন্টেন্সের মাধ্যমে, অর্থাৎ এই এক্সক্লামেটরি সেন্টেন্সের মাধ্যমে কিন্তু বাচ্চাদের দুঃখ, বাচ্চাদের কষ্টের বহিঃপ্রকাশ হচ্ছে। দেন দ্য স্প্রিং কেম, এরপর দেশে বসন্ত এলো। And all over the country there were little blossoms and little birds. এবং দেশের সর্বত্র ছোট্ট ছোট্ট ফুল এবং ছোট্ট ছোট্ট পাখিতে ভরে গেল। Only in the garden of the selfish giant it was still winter. কিন্তু সেই স্বার্থপর দৈত্যের বাগানে কিন্তু তখনও পর্যন্ত ছিল শীতকাল।
দ্য বার্ডস ডিড নট কেয়ার টু সিং ইন ইট। পাখিরা এই বাগানে এসে গান গাইবার প্রয়োজনীয়তা অনুভব করলো না, অ্যাজ দেয়ার ওয়্যার নো চিলড্রেন, কারণ সেই বাগানে কোনো শিশুরা ছিল না। অ্যান্ড দ্য ট্রিজ ফরগট টু ব্লসম, এবং গাছেরাও ফুল ফোটাতে ভুলে গেল। Once a beautiful flower put its head out from the grass. একবার একটা ছোট্ট সুন্দর ফুল ঘাসের মধ্যে থেকে তার মাথাটি তুলেছিল। বাট হোয়েন ইট স দ্য নোটিস বোর্ড, কিন্তু সেই ফুলটি যখন সেই পাঁচিলের গায়ে ঝোলানো নোটিস বোর্ডটি দেখল, ইট ওয়াজ সো সরি ফর দ্য চিলড্রেন, এই ফুলটি বাচ্চাদের কথা ভেবে এতটাই দুঃখ পেল that it slipped back into the ground again, যে সে মাটির মধ্যে পুনরায় ঢুকে গেল and went off to sleep, এবং পুনরায় সে আবার ঘুমিয়ে পড়ল। The only people who were pleased were the snow and the frost. এই ঘটনায় অর্থাৎ দৈত্যের বাগানে বসন্ত না আসায় শুধুমাত্র কোন ব্যক্তিরা খুশি হলো না, তারা হলো স্নো অ্যান্ড দ্য ফ্রস্ট, অর্থাৎ তুষার এবং বরফ। স্প্রিং হ্যাজ ফরগটন দিস গার্ডেন, দে ক্রাইড, তারা উল্লসিত হয়ে চিৎকার করে বলল, বসন্ত এই বাগানটির কথা ভুলে গেছে। সো উই উইল লিভ হিয়ার অল দ্য ইয়ার রাউন্ড, তাই আমরাই সারা বছর ধরে এই বাগানেতেই বসবাস করব। The snow covered of the grass with her great white cloak. তুষার সেই বাগানের সবুজ কোমল ঘাসগুলিকে তার সেই সাদা চাদর দিয়ে ঢেকে দিল। হোয়াইট ক্লোক, সাদা চাদর। এখানে দেখো স্নোকে পার্সোনিফাই করা হচ্ছে। পার্সোনিফিকেশন একটি রেটোরিক্যাল ডিভাইস বা ফিগার অফ স্পিচ, যার মাধ্যমে কোনো একটি ইনঅ্যানিমেট অবজেক্টকে আমরা ব্যক্তিসত্তা আরোপ করি বা তাদের প্রাণ আছে বলে আমরা কল্পনা করতে পারি। এই কারণেই দেখো স্নোকে এখানে হার বলা হচ্ছে। HER, হার একটি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, যে জেনারেলি আমরা হার কথাটিকে কোনো মহিলাকে বোঝানোর জন্য ব্যবহার করি। এখানে এই হার কথাটির মাধ্যমে একটি ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ স্নোকে ডেসক্রাইব করা হচ্ছে। স্নোয়ের কিন্তু বা তুষারের কিন্তু প্রাণ নেই, তা সত্ত্বেও এই হার বলে স্নোয়ের মধ্যে কিন্তু প্রাণ দেওয়া হচ্ছে, ব্যক্তিসত্তা আরোপ করা হচ্ছে। এই ধরনের ব্যবহারকে বলা হয় পার্সোনিফিকেশন, এবং সেলফিশ জ্ঞান গল্পে পার্সোনিফিকেশনের প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে রয়েছে, জাস্ট টু মেক দিস স্টোরি ইন্টারেস্টিং টু দ্য চিলড্রেন, কারণ এই গল্পটি এসেনশিয়ালি ওয়াজ রিটেন ফর দ্য চিলড্রেন। বাচ্চাদের কাছে যাতে গল্পটির মধ্যে একটু গল্পটির বিষয় একটু এক্সট্রা চার্ম অ্যাড করা যেতে পারে, বিউটি অ্যাড করা যেতে পারে, সেই জন্যই লেখক অস্কার ওয়াইল্ড কিন্তু খুব ডেলিকেটলি কিন্তু এই গল্পে পার্সোনিফিকেশনের ব্যবহার করেছেন। এনিওয়েজ, দ্য স্নো কভার্ড অফ দ্য গ্রাস উইথ হার গ্রেট হোয়াইট ক্লোক, অর্থাৎ তুষার সেই বাগানের সবুজ কোমল ঘাসগুলিকে তার সেই বিশাল বড় সাদা চাদর দিয়ে ঢেকে দিল। অ্যান্ড দ্য ফ্রস্ট পেইন্টেড অল দ্য ট্রিজ সিলভার, এবং বরফ প্রত্যেকটা গাছকে রূপলি রঙে রং করে দিল, অর্থাৎ প্রত্যেকটা গাছে বরফ জমে গেল। সেই বরফের রং কিন্তু অনেকটা রূপলি বা সিলভার, তো সেই কারণেই লেখক বলছেন প্রত্যেকটা গাছে বরফ রূপলি রং করে দিল। Then they invited the north wind to stay with them, and he came. এরপরেই সেই তুষার এবং বরফ উত্তরে বাতাসকে আমন্ত্রণ জানালো তাদের সাথে এই বাগানে এসে থাকবার জন্য, এবং তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উত্তরে বাতাসও কিন্তু এই বাগানে উপস্থিত হলো। He was wrapped in furs, and he rode all day about the garden and blew the chimney pots down. সে ছিল পশুর লোমের পোশাকে মোড়া, এবং সে সারা দিন ধরে বাগানে গর্জন করে ঘুরে বেড়াতে লাগলো, এবং সেই প্রাসাদের বেশিরভাগ চিমনি পটগুলোকে সে তার প্রচণ্ড বেগে বওয়ার কারণে প্রায় ভেঙেই ফেলল। দিস ইজ আ ডিলাইটফুল স্পট, হি সেড। উত্তরে বাতাস বলল, এটা খুব সুন্দর মনোরম একটি জায়গা, ডিলাইটফুল স্পট। এখানেও দেখো উত্তরে বাতাসকে হি বলা হচ্ছে, অর্থাৎ উত্তরে বাতাসকেও কিন্তু এখানে পার্সোনিফাই করা হচ্ছে একজন পুরুষ চরিত্র হিসেবে। উই মাস্ট আস্ক দ্য হেল অন আ ভিজিট। উত্তরে বাতাস বলল, এইবার আমাদের শিলাবৃষ্টিকে আমন্ত্রণ জানানো উচিত এখানে একবার ঘুরে যাবার জন্য। সো দ্য হেল কেম, তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এবার এলো শিলাবৃষ্টি অর্থাৎ হেল। Every day for 3 hours he rattled on the roof of the castle. প্রত্যেক দিন সে সেই
কাসল অর্থাৎ প্রাসাদের ছাদে 3 ঘন্টা ধরে খড়খড় করে পড়তে লাগলো। র্যাটল কথাটি একটি ওনোম্যাটোপিক ওয়ার্ড, অর্থাৎ এটিও একটি ফিগার অফ স্পিচ যার মাধ্যমে একটা পার্টিকুলার সাউন্ডকে আমরা বোঝাই। র্যাটল মানে ঘর ঘর বা খড়খড় শব্দ। সে প্রত্যেক দিন 3 ঘন্টা ধরে সে সেই প্রাসাদের ছাদে খড়খড় করে পড়তে লাগলো, যতক্ষণ না সেই প্রাসাদের ছাদের বেশিরভাগ টালিগুলিকে সে ভেঙে দিতে পারলো। অ্যান্ড দেন হি র্যান রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য গার্ডেন অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড গো। এবং তারপরে সে সেই বাগানে তার পক্ষে যতটা সম্ভব ততটা দ্রুত বেগে সে দৌড়ে বেড়াতে লাগলো। হি ওয়াজ ড্রেসড ইন গ্রে, তার পরনের পোশাক ছিল ধূসর, অ্যান্ড হিজ ব্রেথ ওয়াজ লাইক আইস, এবং তার শ্বাস প্রশ্বাস ছিল ঠিক বরফের ন্যায়। খুব ন্যাচারাল ব্যাপার, শিলাবৃষ্টি মানেই বরফ, এবং তার নিঃশ্বাস প্রশ্বাস যে অত্যন্ত বরফের মতন শীতল হবে, দিস ইজ কোয়াইট ন্যাচারাল। I cannot understand why the spring is so late in coming, said the selfish giant as he sat at the window and looked out at his cold white garden. দৈত্য একদিন তার জানলার সামনে বসে তার সেই ঠান্ডা সাদা বাগানের দিকে তাকিয়ে অত্যন্ত অনুশোচনার সুরে বলে উঠল যে আমি কিছুতেই বুঝতে পারছি না যে বসন্ত আমার বাগানে আসতে এত দেরি কেন করছে। I hope there will be a change in the weather. আশা করি আবহাওয়ার পরিবর্তন শীঘ্রই হবে। But the spring never came, not the summer. কিন্তু না এলো বসন্ত, না এলো গ্রীষ্ম। The autumn gave golden fruit to every garden. শরৎ প্রত্যেকটা বাগানে সোনালি ফল দিল। সোনালি ফল বলতে এখানে লেখক কিন্তু বেসিক্যালি অত্যন্ত উৎকৃষ্ট মানের ফলের কথা বলছেন। But to the giant's garden she gave none. কিন্তু দৈত্যের বাগানে শরৎ কিন্তু কোনো ফল দিল না। এখানেও দেখো শরৎকালকে she বলে অভিহিত করা হয়েছে, অর্থাৎ লেখক কল্পনা করেছেন যে শরৎ অর্থাৎ autumn is a woman figure. He is too selfish, she said. শরৎ বলল যে ও ভীষণই স্বার্থপর। সো ইট ওয়াজ অলওয়েজ উইন্টার দেয়ার। তাই দৈত্যের বাগানে চিরকাল শীতকালই বিরাজ করলো। অ্যান্ড দ্য নর্থ উইন্ড অ্যান্ড দ্য হেল, এবং উত্তরে বাতাস এবং শিলাবৃষ্টি, অ্যান্ড দ্য ফ্রস্ট অ্যান্ড দ্য স্নো, এবং বরফ এবং তুষার ডান্সড অ্যাবাউট থ্রু দ্য ট্রিজ। সারা বছর ধরে দৈত্যের বাগানের গাছগাছালির মধ্যে দিয়ে নৃত্য করে বেড়াতে লাগলো, এনজয় করতে থাকলো তারা সেই দৈত্যের বাগানকে। One morning the giant was lying awake in bed. একদিন সকালবেলা দৈত্য তার বিছানায় জেগেই শুয়েছিল। When he heard some lovely music, যখন তার কানে অত্যন্ত সুন্দর সঙ্গীত বা মিউজিক শুনতে পেল সে। It sounded so sweet to his ears that he thought it must be the king's musicians passing by. এই গানটা, এই সঙ্গীত তার কানে এতটাই সুমিষ্ট লাগলো যে সে ভাবলো যে নিশ্চয়ই রাজার সঙ্গীতজ্ঞরা বা রাজার বাদকরা নিশ্চয়ই তার প্রাসাদের পাশ দিয়ে যাচ্ছে। It was really only a little linnet singing outside his window. আসলে তার জানলার বাইরে ছোট্ট একটা লিনেট পাখি কিন্তু সেই সময় গান গাইছিল। বাট ইট ওয়াজ সো লং সিন্স হি হ্যাড হার্ড আ বার্ড সিং ইন হিজ গার্ডেন দ্যাট ইট সিম টু হিম টু বি দ্য মোস্ট বিউটিফুল মিউজিক ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু যেহেতু দৈত্য তার নিজের বাগানে বহুদিন কোনো পাখির গানই শুনতে পায়নি, তাই এই ছোট্ট লিনেট পাখিটির গানটি সেই মুহূর্তে তার মনে হলো পৃথিবীর সবথেকে সুমিষ্ট একটি সুর, সুমিষ্ট একটি গান। Then the hell stopped dancing over his head. এবং যে মুহূর্তে দৈত্য সেই ছোট্ট লিনেট পাখিটির গান শুনতে পেল, সেই মুহূর্তেই শিলাবৃষ্টি তার মাথার ওপরে তার নৃত্য থামিয়ে দিল। অ্যান্ড দ্য নর্থ উইন্ড সিজড রোরিং, এবং উত্তরে বাতাসও তার গর্জন বন্ধ করল। অ্যান্ড দ্য ডিলিশিয়াস পারফিউম কেম টু হিম থ্রু দ্য ওপেন ক্যাসমেন্ট, এবং এক অপূর্ব সুন্দর সুগন্ধ খোলা জানলা দিয়ে তার নাকে ভেসে এলো। ক্যাসমেন্ট বলতে বোঝানো হয় আইরিশ বা ইংলিশ বা ফ্রেঞ্চ স্টাইল অফ উইন্ডোজ, যে জানলাগুলো বেশ বড় বড় হয় আমাদের দেশের জানলার থেকে, যেগুলো সম্পূর্ণভাবে আলাদা। I believe the spring has come at last, said the giant. দৈত্য বলল, আমার মনে হয় বা আমার বিশ্বাস হচ্ছে যে বসন্ত হয়তো শেষ পর্যন্ত আমার বাগানে উপস্থিত হয়েছে। And he jumped out of bed and looked out. এই বলে সে লাফিয়ে তার বিছানা থেকে নামলো এবং বাইরের দিকে তাকালো। What did he see? সে কি দেখতে পেল? He saw a most wonderful sight. সে দেখতে পেল সবথেকে অপূর্ব বিস্ময়কর এক দৃশ্য।
থ্রু আ লিটল হোল ইন দ্য ওয়াল, তার তৈরি করা দেওয়াল বা পাঁচিলের একটি ছোট্ট গর্তের ভেতর দিয়ে দ্য চিলড্রেন হ্যাড ক্রেপ্ট ইন, বাচ্চারা হামাগুড়ি দিয়ে তার বাগানের মধ্যে প্রবেশ করেছে। অ্যান্ড দে ওয়ার সিটিং ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, এবং সেই শিশুরা এসে তার বাগানের গাছের ডালপালায় বসে রয়েছে। ইন এভরি ট্রি দ্যাট হি কুড সি দেয়ার ওয়াজ আ লিটল চাইল্ড। সে যতগুলো গাছ দেখলো, সে দেখলো প্রত্যেকটা গাছেই একটি করে ছোট্ট শিশু বসে আছে। অ্যান্ড দ্য ট্রিজ ওয়ার সো গ্ল্যাড টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক অ্যাগেন দ্যাট দে হ্যাড কভার্ড দেমসেলভস উইথ ব্লসমস। এবং গাছেরাও এই শিশুদেরকে ফিরে পেয়ে এতটাই আনন্দিত বোধ করছিল যে তারাও নিজেদেরকে ফুলে ভরিয়ে দিয়েছে। অ্যান্ড ওয়ার ওয়েভিং দেয়ার আর্মস জেন্টলি অ্যাবভ দ্য চিলড্রেন্স হেডস, এবং তারা তাদের হাত পা, তাদের সেই শাখা প্রশাখাগুলি সেই বাচ্চাদের মাথার ওপরে কোমলভাবে দোলাচ্ছে। The birds were flying about and twittering with delight. পাখিরাও সেই গাছগাছালির মধ্যে উড়ে বেড়াচ্ছে এবং আনন্দে তারা কিচিরমিচির করছে। And the flowers were looking up through the green grass and laughing. এবং ফুলেরাও সেই সবুজ ঘাসের মধ্যে থেকে মাথা তুলে তাকিয়ে রয়েছে এবং তারাও হাসছে। It was a lovely scene. অপূর্ব সুন্দর দৃশ্য ছিল সেটি। Only in one corner it was still winter. কিন্তু বাগানের একটি কোণে তখনও পর্যন্ত কিন্তু শীতকাল রয়ে গেছিল। ইট ওয়াজ দ্য ফারদেস্ট কর্নার অফ দ্য গার্ডেন। বাগানের সব থেকে দূরবর্তী কোণ ছিল সেটি। অ্যান্ড ইন ইট ওয়াজ স্ট্যান্ডিং আ লিটল বয়। এবং এই দূরের কোণের অংশটিতে দাঁড়িয়েছিল একটি ছোট্ট ছেলে। হি ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, অ্যান্ড হি ওয়াজ ওয়ান্ডারিং অল রাউন্ড ইট ক্রাইং বিটারলি। এই ছোট্ট ছেলেটি এতটাই ছোট ছিল, এতটাই ক্ষুদ্র ছিল যে সে গাছগুলির ডালপালার নাগাল পাচ্ছিল না। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্ডারিং অল রাউন্ড ইট ক্রাইং বিটারলি, এবং ফলে সে সেই গাছটির চারিধারে ঘুরে বেড়াচ্ছিল অত্যন্ত করুণ সুরে কাঁদতে কাঁদতে। The poor tree was still quite covered with frost and snow. সেই অসহায় গাছটিও তখনও পর্যন্ত তুষার এবং বরফে প্রায় ঢাকাই ছিল। And the north wind was blowing and roaring above it. এবং উত্তরে বাতাসও এই গাছটির উপরে প্রবাহিত হচ্ছিল এবং গর্জন করছিল। Climb up, little boy, said the tree. সেই গাছটি সেই ছোট্ট ছেলেটির উদ্দেশ্যে বলল, এই যে ছোট্ট ছেলে, উঠে পড়ো। অ্যান্ড ইট বেন্ট ইটস ব্রাঞ্চেস ডাউন অ্যাজ লো অ্যাজ ইট কুড। এবং এই বলে গাছটিও তার নিজের শাখা প্রশাখা তার পক্ষে যতটা সম্ভব ততটা ঝুঁকিয়ে দিল বাচ্চাটিকে হেল্প করবার জন্য। বাট দ্য লিটল বয় ওয়াজ টু টাইনি। কিন্তু সেই ছোট্ট ছেলেটি ছিল ভীষণই ছোট, ফলে গাছটির এই প্রচেষ্টা সত্ত্বেও সে কিন্তু গাছটির কোনো শাখা প্রশাখা বা ডালপালার নাগাল পেল না, এবং ফলত সে গাছটিতে উঠতেও পারল না। অ্যান্ড দ্য জায়ান্টস হার্ট মেল্টেড অ্যাজ হি লুকড আউট। এবং দৈত্যের হৃদয় বিগলিত হয়ে গেল যখন সে বাইরের দিকে তাকিয়ে এই দৃশ্য দেখল। হাউ সেলফিশ আই হ্যাভ বিন, হি সেড। সে বলে উঠল যে আমি কি ভীষণই স্বার্থপরই না ছিলাম। এটিও একটি এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ, এবং এই এক্সক্লামেটরি সেন্টেন্সের মাধ্যমে দৈত্যের অ্যাকচুয়াল রিগ্রেট, তার রিপেন্টেন্সের কথা কিন্তু বহিঃপ্রকাশিত হচ্ছে। নাও আই নো ওয়াই দ্য স্প্রিং উড নট কাম হিয়ার। দৈত্য আরও বলল যে এইবার আমি বুঝেছি যে কেন বসন্ত আমার বাগানে আগে আসেনি। I will put that poor little boy on the top of the tree. দৈত্য বলল যে আমি ওই অসহায় ছোট্ট ছেলেটিকে গাছের ওপরে তুলে দেব। অ্যান্ড দেন আই উইল নক ডাউন দ্য ওয়াল। এবং তারপরে আমি আমার তৈরি করা এই দেওয়াল, এই পাঁচিল আমি ভেঙে দেবো। অ্যান্ড মাই গার্ডেন শ্যাল বি দ্য চিলড্রেন্স প্লেগ্রাউন্ড ফর এভার অ্যান্ড এভার। এবং আমার বাগান চিরকাল শিশুদের খেলবার উদ্যান হিসেবেই থেকে যাবে। He was really very sorry for what he had done. সত্যিই দৈত্য ভীষণই দুঃখ অনুভব করছিল, দুঃখিত বোধ করছিল তার কৃতকর্মের জন্য। So he crept downstairs. তাই সে আস্তে আস্তে নিচের তলায় চলে গেল and opened the front door quite softly. এবং তার প্রাসাদের সামনের দরজাটা সে খুব ধীরে ধীরে কোমলভাবে খুলল and went out into the garden. এবং গিয়ে প্রবেশ করল তার সেই বাগানে।
বাট হোয়েন দ্য চিলড্রেন স হিম, কিন্তু যখন বাচ্চারা দৈত্যকে আসতে দেখলো, দে ওয়ার সো ফ্রাইটেন্ড, বাচ্চারা এতটাই ভয় পেয়ে গেল দ্যাট দে অল র্যান অ্যাওয়ে, এবং যে তারা সবাই তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল দৌড়ে। অ্যান্ড দ্য গার্ডেন বিকেম উইন্টার এগেন, এবং বাচ্চারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যাবার সাথে সাথেই পুরো বাগানে পুনরায় আবার শীতকাল চলে এলো। অনলি দ্য লিটল বয় ডিড নট রান, শুধুমাত্র সেই ছোট্ট ছেলেটি, সে কিন্তু পালিয়ে যায়নি, সে কিন্তু দৌড়য়নি। ফর হিজ আইজ ওয়ার সো ফুল অফ টিয়ার্স, কারণ তার দুই চোখ অশ্রুতে জলে এতটাই ভর্তি ছিল দ্যাট হি ডিড নট সি দ্য জায়ান্ট কামিং, যে সে দেখতেই পায়নি দৈত্যকে আসতে তার দিকে। অ্যান্ড দ্য জায়ান্ট স্টোল আপ বিহাইন্ড হিম, এবং দৈত্য চুপিসারে পা টিপে টিপে তার পিছনে গিয়ে দাঁড়ালো। অ্যান্ড টুক হিম জেন্টলি ইন হিজ হ্যান্ড, এবং কোমলভাবে সেই ছোট্ট ছেলেটিকে দৈত্য তার হাতে তুলে নিল, কোলে তুলে নিল। অ্যান্ড পুট হিম আপ ইনটু দ্য ট্রি, এবং সেই বাচ্চা ছেলেটিকে দৈত্য সেই গাছের ডালে বসিয়ে দিল। অ্যান্ড দ্য ট্রি ব্রোক অ্যাট ওয়ান্স ইনটু ব্লসম, এবং যে মুহূর্তে দৈত্য সেই ছোট্ট ছেলেটিকে গাছের ওপরে বসিয়ে দিল, সঙ্গে সঙ্গে গাছটি ফুলে ভরে উঠল। অ্যান্ড দ্য বার্ডস কেম অ্যান্ড স্যাং অন ইট, সঙ্গে সঙ্গে পাখিরাও সেখানে এলো এবং সেই গাছের ডালে বসে গান গাইতে শুরু করলো। অ্যান্ড দ্য লিটল বয় স্ট্রেচড আউট হিজ টু আর্মস অ্যান্ড ফ্লাং দেম রাউন্ড দ্য জায়ান্ট স্নেক অ্যান্ড কিসড হিম, এবং সেই ছোট্ট ছেলেটি সে তার দুই বাহু দুই হাত প্রসারিত করে দৈত্যের গলা জড়িয়ে ধরে দৈত্যকে চুম্বন করলো। অ্যান্ড দ্য আদার চিলড্রেন, এবং অন্য বাচ্চারা, হোয়েন দে স, যখন তারা দেখলো দ্যাট দ্য জায়ান্ট ওয়াজ নট উইকেড এনি লঙ্গার, যে দৈত্য আর আগের মতন শয়তান নেই, আর আগের মতন বদমাইশ নেই, কেম রানিং ব্যাক, তারাও দৌড়ে ফিরে এলো বাগানে। অ্যান্ড উইথ দেম কেম দ্য স্প্রিং, এবং তাদের সাথে সাথে ফিরে এলো বসন্ত। ইট ইজ ইউর গার্ডেন নাও লিটল চিলড্রেন, সেড দ্য জায়ান্ট, দৈত্য বাচ্চাদের উদ্দেশ্যে বলল, এটা এখন তোমাদেরই বাগান ছোট্ট শিশুরা। অ্যান্ড হি টুক আ গ্রেট অ্যাক্স, এবং সে একটা হাতে বিশাল বড় কুঠার তুলে নিল। অ্যান্ড নকড ডাউন দ্য ওয়াল, এবং সে সেই পাঁচিল বা দেওয়ালটিকে সেই কুঠার দিয়ে ভেঙে দিল। অ্যান্ড হোয়েন দ্য পিপল ওয়ার গোয়িং টু মার্কেট অ্যাট 12 o'clock, এবং যখন মানুষেরা 12টার সময় বাজারে যাচ্ছিল, দে ফাউন্ড দ্য জায়ান্ট প্লেয়িং উইথ দ্য চিলড্রেন ইন দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন দে হ্যাড এভার সিন, তারা দেখলো যে তাদের দেখা সব থেকে সুন্দর বাগানে দৈত্য বাচ্চাদের সাথে খেলা করছে। অল ডে লং দে প্লেড, সারা দিন ধরে তারা খেললো সেখানে। অ্যান্ড ইন দ্য ইভিনিং, এবং সন্ধ্যাবেলা, দে কেম টু দ্য জায়ান্ট টু বেড হিম গুড বাই, বাচ্চারা দৈত্যের কাছে এলো দৈত্যকে বিদায় জানানোর জন্য। বাট হোয়ার ইজ ইউর লিটল কম্প্যানিয়ন, হি সেড, দৈত্য তখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলো, কিন্তু তোমাদের সেই ছোট্ট সাথীটি কোথায়, সঙ্গীটি কোথায়? দ্য বয়, ওই ছেলেটি, আই পুট ইন টু দ্য ট্রি, যাকে আমি গাছের ওপরে বসিয়ে দিয়েছিলাম। দ্য জায়ান্ট লাভড হিম দ্য বেস্ট বিকজ হি হ্যাড কিসড হিম, দৈত্য ওই ছোট্ট বালকটিকে সব থেকে বেশি ভালোবেসে ফেলেছিল, কারণ ওই ছোট্ট ছেলেটি দৈত্যকে আদর করে চুম্বন করেছিল বলে। উই ডোন্ট নো, আনসার্ড দ্য চিলড্রেন, বাচ্চারা দৈত্যের প্রশ্নের উত্তর দিল যে আমরা তো জানি না, হি হ্যাজ গান অ্যাওয়ে, ও তো অনেকক্ষণ আগেই চলে গেছে এখান থেকে। ইউ মাস্ট টেল হিম টু বি শিওর অ্যান্ড কাম হিয়ার টুমরো, সেড দ্য জায়ান্ট, দৈত্য বাচ্চাদেরকে বলল, তোমরা কিন্তু নিশ্চিত করে ওকে আগামীকাল এখানে আসতে বলবে। বাট দ্য চিলড্রেন সেড, কিন্তু বাচ্চারা বলল দ্যাট দে ডিড নট নো ওয়্যার হি লিভড, যে তারা জানে না যে ওই ছোট্ট ছেলেটি কোথায় থাকে। অ্যান্ড হ্যাড নেভার সিন হিম বিফোর, এবং এর আগে কোনোদিন তারা ওই ছোট্ট ছেলেটিকে দেখেও নি। অ্যান্ড দ্য জায়ান্ট ফেল্ট ভেরি স্যাড, এবং বাচ্চাদের এই কথা শুনে দৈত্য ভীষণই কষ্ট পেল, দুঃখ পেল। এভরি আফটারনুন হোয়েন স্কুল ওয়াজ ওভার, দ্য চিলড্রেন কেম অ্যান্ড প্লেড উইথ দ্য জায়ান্ট, প্রত্যেক বিকেলবেলা স্কুল হয়ে যাবার পরে বাচ্চারা এসে দৈত্যের সাথে খেলতো। বাট দ্য লিটল বয় হুম দ্য জায়ান্ট লাভড ওয়াজ নেভার সিন এগেন, কিন্তু সেই ছোট্ট বালকটি যাকে দৈত্য ভীষণই ভালোবেসে ফেলেছিল, তাকে কিন্তু আর কোনো দিন বাগানে দেখতে পাওয়া যায়নি। দ্য জায়ান্ট ওয়াজ ভেরি কাইন্ড টু অল দ্য চিলড্রেন, দৈত্য প্রত্যেকটি শিশুর প্রতি অত্যন্ত সদয় আচরণ করত, ভালোবাসত। ইয়েট, তথাপি, হি লংড ফর হিজ ফার্স্ট লিটল ফ্রেন্ড, কিন্তু তাও দৈত্য তার সেই প্রথম ছোট্ট বন্ধুটিকে ভীষণভাবে মিস করত, সেই ছোট্ট বন্ধুটিকে ভীষণভাবে সে কাছে পেতে চাইতো।
অ্যান্ড অফন স্পোক অফ হিম, এবং প্রায়শই সেই ছোট্ট বন্ধুটির ব্যাপারে দৈত্য কথা বলতো। হাউ আই উড লাইক টু সে হিম, হি ইউজ টু সে। সে প্রায়শই বলতো যে ওই ছোট্ট ছেলেটিকে আমি কি ভীষণভাবেই না দেখতে চাই, কি ভীষণভাবেই না কাছে পেতে চাই। ইয়ার্স ওয়েন্ট ওভার, এইভাবে বেশ কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেল। অ্যান্ড দ্য জায়েন্ট গ্রিউ ভেরি ওল্ড অ্যান্ড ফেবল, এবং দৈত্য বয়সে বৃদ্ধির সাথে সাথে ভীষণভাবেই দুর্বল হয়ে পড়ল। হি কুড নট প্লে অ্যাবাউট এনিমোর, সে আর দৌড়ে খেলে বেড়াতে পারতো না। সো হি স্যাট ইন আ হিউজ আর্ম চেয়ার, তাই সে একটা বিশাল আরাম কেদারায় বসে থাকতো, আর্ম চেয়ারে বসে থাকতো। অ্যান্ড ওয়াচ দ্য চিলড্রেন অ্যাট দেয়ার গেমস, এবং বাচ্চাদেরকে তার বাগানে খেলা করতে দেখতো। অ্যান্ড অ্যাডমায়ার্ড হিজ গার্ডেন, এবং সে তার বাগানের প্রশংসাও করতো সেই চেয়ারে বসে বসে। আই হ্যাভ ম্যানি বিউটিফুল ফ্লাওয়ার্স, হি সেড। সে বলতো আমার বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। বাট দ্য চিলড্রেন আর দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স অফ অল, কিন্তু এই শিশুরা এরাই হলো এই পৃথিবীর সব থেকে সুন্দর ফুল। তাহলে দৈত্য দেখো তার বাগানের অপূর্ব সুন্দর ফুলগুলির মধ্যে থেকেও বাচ্চাদেরকে, শিশুদেরকে সব থেকে বেশি সুন্দর ফুল বলে গণ্য করছেন। কেন? Now, why did the giant consider the children as the most beautiful flowers in the world? কারণ বাচ্চারা অর্থাৎ চিলড্রেনরা ভীষণভাবে ইনোসেন্ট হয়, পবিত্র হয়, তাদের মধ্যে কোনো রকমের পাপবোধ থাকে না। সেই কারণেই দৈত্য বাচ্চাদেরকে সবথেকে সুন্দর ফুল বলে প্রতিপন্ন করছে, সুন্দর ফুল বলে তিনি মনে করছেন। One winter morning he looked out of his window as he was dressing. একদিন শীতের সকালবেলা পোশাক পরতে পরতে দৈত্য তার জানলা দিয়ে তার বাইরের দিকে তাকালো। হি ডিড নট হেট দ্য উইন্টার নাও, এখন কিন্তু দৈত্য আর শীতকালকে ঘৃণা করতো না। ফর হি নিউ, কারণ সে জানতো দ্যাট ইট ওয়াজ মিয়ারলি দ্য স্প্রিং অ্যাসলিপ, যে এই সময় বসন্ত শুধুমাত্র একটু ঘুমিয়ে রয়েছে। অ্যান্ড দ্যাট দ্য ফ্লাওয়ার্স ওয়্যার রেস্টিং, এবং ফুলেরা এই সময় একটু বিশ্রাম নিচ্ছে। অর্থাৎ শীতকাল দৈত্যের কাছে এখন আর খুব একটা অপছন্দের বিষয় নয়, কারণ দৈত্য কিন্তু জানে সিজনাল সাইকেলের হিসেবে কিন্তু শীতের পরেই কিন্তু বসন্ত আসবে। দেখো এই যে সেন্টেন্সটা বা এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার সাথে আমাদের জীবনের রিয়েলিটিও কিন্তু ভীষণভাবে জড়িত হয়ে রয়েছে। অর্থাৎ আমরা যদি শীতকালকে দুঃখের সময় হিসেবে কনসিডার করি এবং বসন্তকালকে আনন্দের বা সুখের সময় হিসেবে কনসিডার করি, তাহলে এই লেসনটা কিন্তু আমরা এই গল্প থেকে পেতেই পারি যে কোনো মানুষের জীবনেই দুঃখ কিন্তু চিরস্থায়ী হতে পারে না। ঠিক একই রকমভাবে সুখও কিন্তু চিরস্থায়ী বা আনন্দের সময়ও কিন্তু চিরস্থায়ী হতে পারে না। সো আমাদের অর্থাৎ প্রত্যেকটা মানুষের উচিত সুখ বা দুঃখ, আনন্দ বা কষ্ট, এই উভয়ের জন্যই কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার রাখা। কোনো পরিস্থিতিতেই দুঃখে বা কষ্টে সম্পূর্ণভাবে ভেঙেও যেমন আমরা যেন না পড়ি, আবার আনন্দের সময় ভীষণভাবে যেন আমরা উদ্বেলিত না হয়ে যাই, আমরা যেন নিজেদেরকে ভাসিয়ে না দিই আনন্দের স্রোতে। উভয় পরিস্থিতির জন্যই কিন্তু আমাদের প্রত্যেকের সবসময় প্রস্তুত থাকা উচিত। এনিওয়েজ, কন্টিনিউ করা যাক। সাডেনলি হি রাবড হিজ আইজ ইন ওয়ান্ডার। হঠাৎ করে দৈত্য বিস্মিত হয়ে তার দুই চোখ ভালো করে কচলে নিল। অ্যান্ড লুকড, এবং সে তাকিয়েই রইল, বাইরের দিকে তাকিয়েই রইল। দুবার লুক ভার্বটিকে ইউজ করা হয়েছে। কেন না, যাতে লেখক আমাদেরকে একটু টাইম ডিউরেশন সম্পর্কে একটা আইডিয়া দিতে পারেন। অর্থাৎ দৈত্য দীর্ঘক্ষণের জন্য বিস্মিত হয়ে বাইরের দিকে তাকিয়েছিল, এই আইডিয়াটা দেওয়ার জন্য দুবার লুক ভার্বটিকে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ইট সার্টেনলি ওয়াজ আ মার্ভেলাস সাইট। নিঃসন্দেহে সেটি ছিল এক দুর্ধর্ষ, অপূর্ব সুন্দর এক দৃশ্য। ইন দ্য ফার্দেস্ট কর্নার অফ দ্য গার্ডেন, বাগানের একদম সব থেকে দূরের কোণে, ওয়াজ আ ট্রি, ছিল দাঁড়িয়ে একটি গাছ, কোয়াইট কভার্ড উইথ লাভলি হোয়াইট ব্লসমস, যে গাছটি অতি অপূর্ব সাদা ফুলে ঢাকা ছিল। ইটস ব্রাঞ্চেস ওয়্যার অল গোল্ডেন, গাছটির ডালপালা শাখা প্রশাখা ছিল সোনালি। অ্যান্ড সিলভার ফ্রুট হাং ডাউন ফ্রম দেম, এবং সেই সোনালি ডাল থেকে রূপলি ফল যেন ঝুলছিল। অ্যান্ড আন্ডারনিথ ইট স্টুড দ্য লিটল বয় হি হ্যাড লাভড, এবং সেই গাছটির নিচে
সেই সময় দাঁড়িয়েছিল সেই ছোট্ট বালকটি যাকে দৈত্য ভীষণভাবে ভালোবাসতো। দেখো এই যে গাছের ডেসক্রিপশনটা আমরা পেলাম, মানে সাদা ফুলে গাছটি ঢাকা, গাছটির ডালপালাগুলি সোনালি এবং সেই গাছ সোনালি গাছের ডালপালা থেকে রূপলি রঙের ফল ঝুলছে। যদি আমরা এই রকম একটি গাছকে ভিজুয়ালাইজ করতে চাই তাহলে খুব কমন একটা ছবি কিন্তু আমরা দেখতে পাই, এবং সেটা কিসের না, সেটা ক্রিসমাস ট্রিয়ের। দেখো এই যে গাছের রেফারেন্সটা, গাছের ইমেজটা, এটাও কিন্তু আমাদেরকে ক্রিসমাসের কথা বলায়, রিলিজিয়নের কথা বলে, এবং সেই রিলিজিয়াস সিগনিফিকেন্সের যে কালমিনেশনের দিকে বা ক্লাইম্যাক্সের দিকে আমরা এগোচ্ছি তার যেন একটা পটভূমিকা তৈরি করে দিচ্ছে এই গাছের ডেসক্রিপশনটি। ডাউনস্টেয়ার্স র্যান দ্য জায়ান্ট ইন গ্রেট জয়। প্রচণ্ড পরিমাণে আনন্দ পেয়ে দৈত্য দৌড়ে চলে গেল নিচে, অ্যান্ড আউট ইনটু দ্য গার্ডেন, এবং সে দৌড়ে প্রবেশ করলো তার সেই বাগানে। হি হ্যাসেন্ড অ্যাক্রস দ্য গ্রাস, ঘাসের ওপর দিয়ে সে দ্রুত এগিয়ে গেল, অ্যান্ড কেম নিয়ার টু দ্য চাইল্ড, এবং সেই বাচ্চাটির কাছে উপস্থিত হলো। অ্যান্ড হোয়েন হি কেম কোয়াইট ক্লোজ, এবং যখন সে সেই ছোট্ট ছেলেটির বেশ কাছে উপস্থিত হলো, হিজ ফেস গ্রিউ রেড উইথ অ্যাঙ্গার, তার মুখ রাগে লাল হয়ে গেল। অ্যান্ড হি সেড, এবং সে বলল, হু হ্যাথ ডেয়ার টু উন্ড দে, কার এত বড় সাহস যে তোমাকে আহত করে। অর্থাৎ এখানে দেখো এই যে সেন্টেন্সটি, হু হ্যাথ ডেয়ার টু উন্ড দি, এখানে হ্যাথ হচ্ছে, উন দি হচ্ছে, এই দুটো ওয়ার্ড পার্টিকুলার কিন্তু ওল্ড ইংলিশ ওয়ার্ড, যাকে আমরা আর্কেইক ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি। ওল্ড ইংলিশ বা আর্কেইক ওয়ার্ডস কিন্তু ব্যবহার করবার স্পেসিফিক কিছু রিজনস রয়েছে। এক তো পোয়েট্রিতে ব্যবহৃত হতে পারে, বা সেই ধরনের লিটারেচারে ব্যবহৃত হতে পারে যে লিটারেচারে রিলিজিয়াস সিগনিফিকেন্স রয়েছে। এখানে দৈত্যের যে কনভারসেশনটা এইবার সেই ছোট্ট বাচ্চা ছেলেটির সাথে, যে ছোট্ট বাচ্চা ছেলেটির রিয়েল আইডেন্টিটি আমরা আর খানিকক্ষণের মধ্যেই বুঝতে পারবো, যে সিগনিফিকেন্স, যে রিলিজিয়াস সিগনিফিকেন্স আমরা বুঝতে পারবো, সেই কারণেই কিন্তু এখানে অস্কার ওয়াইল্ড এই ধরনের আর্কেইক বা ওল্ড ইংলিশ ওয়ার্ডের ব্যবহার করেছেন। ফর অন দ্য পামস অফ দ্য চাইল্ডস হ্যান্ডস were the prints of 2 nails, and the prints of 2 nails were on the little feet. কারণ সেই ছোট্ট বাচ্চা ছেলেটির 2 হাতের তালুতে ছিল 2টি পেরেকের চিহ্ন, এবং তার সেই 2টি ছোট ছোট পায়ের পাতাতেও ছিল 2টি পেরেকের চিহ্ন। অর্থাৎ এই যে ইমেজটি, অর্থাৎ একটি ছোট্ট বাচ্চা শিশু, তার 2 হাতের তালুতে পামে 2টি পেরেকের চিহ্ন এবং পায়ের পাতায় পেরেকের চিহ্ন, এই ইমেজটি কিন্তু আমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দেয় কিসের কথা হচ্ছে। অর্থাৎ আর এই বাচ্চা ছেলেটি প্রকৃতপক্ষে কে না, এই বাচ্চা ছেলেটির প্রকৃতপক্ষে জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট, এবং এই পেরেকে চিহ্নগুলি কিন্তু ক্রুসিফিকশনের কথা বলে। জিসাসের ক্রুসিফাইড হওয়ার রেফারেন্স কিন্তু এই ইমেজের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। হু হ্যাথ ডেয়ার টু ওন্ড দি, ক্রাইড দ্য জায়ান্ট। দৈত্য চিৎকার করে বলল, কার এত বড় সাহস যে তোমাকে আহত করেছে। টেল মি, বলো তুমি আমাকে, দ্যাট আই টেক মাই বিগ সোর্ড অ্যান্ড স্লে হিম, যাতে আমি আমার সেই বড় তরোয়ালটা নিয়ে গিয়ে তাকে আমি খুন করতে পারি, তাকে আমি কেটে ফেলতে পারি। নে, আনসার্ড দ্য চাইল্ড। নে, once again this is also an example of archaic English বা ওল্ড ইংলিশ ওয়ার্ড। বাচ্চাটি উত্তর দিল যে নে, নো, বাট দিজ আর দ্য উন্ডস অফ লাভ, এগুলো তো ভালোবাসার ক্ষত। অর্থাৎ জিসাসকে যখন ক্রুসিফাই করা হয়েছিল, জিসাস বলেছিলেন যে দিজ আর দ্য উন্ডস অফ লাভ, সেই কথাটি কিন্তু আজকে এই সেই ছোট্ট বাচ্চা ছেলেটি দৈত্যকে বলছে যে না, এই আহত বা এই ক্ষতর স্থানের জন্য তোমাকে গিয়ে কারোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে না, কাউকে হত্যা করতে হবে না, কাউকে মারতে হবে না। এগুলো ভালোবাসার ক্ষত। ম্যানকাইন্ড জিসাসের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে সেই ভালোবাসার ক্ষত। ফলে তোমাকে অন্তত গিয়ে কোনো রকমের ভায়োলেন্ট অ্যাক্ট নিতে হবে না। হু আর্ট দো, সেড দ্য জায়ান্ট। দৈত্য অত্যন্ত বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? ART, আর্ট, আর THOU, দৌ। দৌ মানে হচ্ছে ইউ, আর ART মানে হচ্ছে আর, অর্থাৎ হু আর ইউ, ওল্ড ইংলিশ ওয়ার্ড। দৈত্য জিজ্ঞাসা করলো বিস্মিত হয়ে যে তুমি কে? অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ ফেল অন হিম, এবং এই প্রশ্নটি করবার সাথে সাথেই এক অদ্ভুত শ্রদ্ধা মিশ্রিত ভয় দৈত্যকে গ্রাস করলো। অ্যান্ড হি নেল্ট বিফোর দ্য লিটল চাইল্ড, এবং দৈত্য তৎক্ষণাৎ সেই ছোট্ট বাচ্চাটির সামনে হাঁটু মুড়ে বসে পড়ল, শ্রদ্ধা, মর্যাদা
সম্মান প্রদর্শন করবার জন্য। অর্থাৎ দ্বৈত প্রশ্নটি করবার সাথে সাথেই দ্বৈত কিন্তু রিয়েলাইজ করেছে যে এই ছোট্ট বাচ্চা ছেলেটি প্রকৃতপক্ষে কে। দ্বৈত বুঝতে পেরেছে যে এই ছোট্ট বাচ্চা ছেলেটি শুধুমাত্র একটি ছোট্ট বাচ্চা ছেলে নয়, রাদার হি ইজ জিসাস ক্রাইস্ট। অ্যান্ড দ্য চাইল্ড স্মাইলড অন দ্য জায়েন্ট, এবং সেই বাচ্চাটিও তখন দৈত্যের দিকে তাকিয়ে হাসলো। অ্যান্ড সেড টু হিম, এবং দৈত্যকে বলল, ইউ লেট মি প্লে ওয়ান্স ইন ইয়োর গার্ডেন, একবার তুমি আমাকে তোমার বাগানে খেলতে দিয়েছিলে। টুডে ইউ শ্যাল কাম উইথ মি টু মাই গার্ডেন হুইচ ইজ প্যারাডাইজ, আজকে তুমি আমার সাথে আমার বাগানে যাবে, যে বাগান প্যারাডাইজ অর্থাৎ স্বর্গের উদ্যান। অ্যান্ড হোয়েন দ্য চিলড্রেন র্যান ইন দ্যাট আফটারনুন, এবং যখন বাচ্চারা সেই বিকেলবেলা দৌড়ে সেই বাগানে এলো, দে ফাউন্ড দ্য জায়ান্ট লাইং ডেড আন্ডার দ্য ট্রি, তারা এসে দেখলো যে দৈত্য সেই গাছটির নিচে মৃত শুয়ে রয়েছে, অল কভার্ড উইথ হোয়াইট ব্লজমস, এবং তার সর্বশরীর সাদা ফুলে ঢাকা। তাহলে আশা করি সেলফিশ জায়ান্টের লাইন বাই লাইন বাংলায় মানে বুঝতে তোমাদের কারোর কোনো অসুবিধা হয়নি, এবং এই গল্পটির মধ্যে যে খ্রিশ্চান মেসেজটি বা যে রিলিজিয়াস মেসেজটি সেটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দৈত্য কিন্তু আলটিমেটলি রিওয়ার্ডেড হয় ভগবানের দ্বারা, জিসাস ক্রাইস্টের দ্বারা, জাস্ট বিকজ সেলফিশ জায়ান্ট কিন্তু নিজের দোষটা, নিজের ত্রুটিটা কিন্তু সে বুঝতে পেরেছিল, সে রিয়েলাইজ করেছিল, রিপেন্ট করেছিল, রিগ্রেট করেছিল তার নিজের কাজের জন্য। দ্যাটস ওয়াই গড রিওয়ার্ডেড হিম বাই টেকিং হিম আপ টু দ্য প্যারাডাইজ। তো আশা করি এই জিনিসটা, এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই গল্পটির মধ্যে যে ফিগার অফ স্পিচ পার্সনিফিকেশনের ব্যবহার হয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো। কমপ্লেক্স সেন্টেন্স এবং অ্যাডভার্বিয়াল ক্লজ সম্বন্ধে যে ছোট্ট করে ধারণাটা এই গল্পের মাধ্যমে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা বুঝতে পেরেছো। তাই যদি মনে হয় যে ভিডিওটি তোমাদেরকে একটু হলেও হেল্প করেছে গল্পটি মানে বুঝতে বা কনসেপ্টগুলো বুঝতে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করো। তোমাদের কমেন্ট, তোমাদের ফিডব্যাক আমাকে মোটিভেট করে, এনকারেজ করে এই ধরনের ভিডিওস বানানোর জন্য। আর যদি মনে হয় যে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে একটু হলেও সাপোর্ট করা যেতে পারে, হেল্প করা যেতে পারে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, কেউ মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।